ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে নজিরবিহীন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী রবিবার যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে ওমানের রাজধানী মাস্কটে ষষ্ঠ দফায় বৈঠকে বসার কথা ছিল। তবে ইসরায়েলের হামলায় কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ ইরান মনে করে এই হামলা যুক্তরাষ্ট্রের সহায়তায় হয়েছে। এদিকে ইসরায়েল ও ইরান দুই পক্ষকেই দ্রুত হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইরানের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তেহরানে ৭৮ জন এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে ৮ জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এভাবেই একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব শহর। শনিবার মধ্যরাতে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমেও শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। হামলার আগে বেজে ওঠে সাইরেন। দ্রুত সাধারণ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইরানের হামলার জন্য আগেই প্রস্তুত ছিল দেশটি। তারপরেও বেসামরিক নাগরিক হতাহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারও দেশটিতে হামলা করে। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে ৫ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার দাবি, ইরান জুড়ে শত শত হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে ৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন জ্বলতে দেখা যায়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে কমপক্ষে ২টি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এসব হামলার প্রচেষ্টা রুখে দিতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন হবে হামলা চালিয়ে যাবে তার বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান শুরু করেছি। আমরা জানি ইরানের মানুষজনও তাদের শাসকদের পছন্দ করেন না। আমরা আসলে ইরানের সাধারণ জনগণের পক্ষেই লড়াই করছি। আর যতক্ষণ প্রয়োজন হয় ইরানকে লক্ষ্য করে এ হামলা চলবে। এরই মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেব। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা নিরাপদে পালিয়ে যেতে পারবে না। এদিকে মার্কিন মদতে ইসলামিক রিপাবলিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, কূটনীতিকে মাটিচাপা দিয়ে সমঝোতার সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। তবে এই অভিযোগকে খারিজ করে দিয়ে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলের হামলা ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তী চ্যানেল 12 জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। আজ ভোররাতে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ অন্তত ২০ শীর্ষ কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।
রাজধানীর তেহরান সহ ইরানের ৮টি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ফেব্রুয়ারি থেকে বলছেন ২০২৫ সালেই যে কোনো সময়ে ইরানের পরমাণু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা করতে পারে ইসরায়েল। তারা বলছেন ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে উদ্বেগে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গেল বছর অক্টোবরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনীর শাখা দ্য রেভলিউশনারি গার্ড। তবে ইরানের এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় আইডিএফ। এই হামলার কয়েকদিন পর ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে আইডিএফ, তবে ইরান তা প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের অক্টোবরের হামলার সাফল্যকে পুঁজি করেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু। এর লক্ষ্য ইরানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী সরকারের পতন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানকে নিজের অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল, কারণ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতায় বসা কট্টর ইসলামপন্থী সরকার ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারে বিশ্বাসী নয়। বহু বছর ধরে এই সরকারের নেতারা প্রকাশ্যেই বলে আসছেন যে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা তাদের অন্যতম লক্ষ্য। এজন্যই ইয়েমেনে হুথি, ফিলিস্তিনের গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্য জুড়ে আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলেছে ইরান। এই গোষ্ঠীগুলোর মূল লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা। এসব গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে থাকে তেহরান। গেল ৭ই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর গাজায় যখন সামরিক অভিযান শুরু করে আইডিএফ, সে সময় নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে হুথি ও হিজবুল্লাহ। এ অবস্থায় ইরানের পরমাণু প্রকল্পকে স্বাভাবিকভাবেই নিরাপত্তাগত হুমকি বিবেচনা করছে ইসরায়েল। তাছাড়া বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু নিজে বেশ ঝামেলায় পড়েছেন। টানা ১.৫ বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযান এবং সেখানে আটক সব জিম্মিকে এখনো উদ্ধার করতে না পারায় ইসরায়েলে তার প্রতি সমর্থন কমেছে। ঋতু সাহা, ৭১। ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ৬ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন তিনি শক্ত ভাষায় ইরানকে চুক্তি করতে বলেছিল, তবে তারা তা করেনি। এরই মধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস হয়েছে ইরানে, তবে এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে, কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি আরো বলেন ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকে জানতেন, তবে তিনি এটি স্পষ্ট করেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি। ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। উত্তেজনা এড়িয়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব সহ বিশ্ব নেতারা। অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক জানান, জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বৃদ্ধিকে নিরুৎসাহিত করেন। ইসরায়েলের এমন হামলার পরিণতি কি হবে তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ইসরায়েলি হামলার ব্যাপক নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। পাশাপাশি ইরানে এই হামলাকে ইসরায়েলের বিপজ্জনক ও বেপরোয়া কর্মকাণ্ড উল্লেখ করে ওমান বলেছে এর মধ্য দিয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন হয়েছে। এই ধরনের আগ্রাসী ও নির্বিচার আচরণ অগ্রহণযোগ্য, এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হবে। হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া। হামলার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, রাশিয়া ও তুরস্ক।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে দুপক্ষকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এই সময় প্রেসিডেন্ট পুতিন ইরানে ইসরায়েলের হামলায় নিহতদের পরিবার স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ইসরায়েলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলেও মন্তব্য করেন পুতিন। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও না বাড়াতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গুজরাটে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইন্টার্ন ডাক্তারদের যে হোস্টেলে বিমানটি আছড়ে পড়েছিল সেই ভবনের ছাদে পাওয়া গেছে ব্ল্যাক বক্সটি। আর নিহতদের পরিচয় শনাক্ত করতে দাঁতের নমুনা সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। অবশেষে পাওয়া গেল আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনারের ব্ল্যাক বক্স। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে এনডিটিভি ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটির ধ্বংসাবশেষের মধ্য থেকে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ এই যন্ত্র আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ছাদে পাওয়া গেছে। বিমানটি ওই ভবনের ওপরই আছড়ে পড়েছিল। গুজরাট সরকারের সহায়তায় 40 সদস্যের একটি দল এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মিলিতভাবে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে। এটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে মুখ্য ভূমিকা পালন করবে। ব্ল্যাক বক্স প্লেনের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরম্যান্স এবং ককপিটের ভয়েস রেকর্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে। স্টিল ও টাইটানিয়াম দিয়ে নির্মিত এই যন্ত্র তীব্র তাপমাত্রা, পানি ও শক্তিশালী ধাক্কা সহ্য করতে পারে। ব্ল্যাক বক্সের দুটি মূল অংশ হল ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। প্রথম অংশটি ফ্লাইটের টেকনিক্যাল তথ্য সংরক্ষণ করে, আর দ্বিতীয়টি পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে আদান প্রদানের অডিও রেকর্ড করে। এদিকে দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিচয় শনাক্ত করতে দাঁতের নমুনা সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। তারা বলছে, মরদেহগুলোর অবস্থা এতটাই খারাপ যে তাদের দেখে চেনার আর উপায় নেই। তাই পরিচয় শনাক্তের সম্ভাব্য সবগুলো উপায়ই অবলম্বন করা হচ্ছে। ভারত ইন্টারপোলের সদস্য, আর তাদের আইন অনুযায়ী পরিচয় শনাক্তের জন্য 3টি উপায় অবলম্বন করা হয়। একটা হলো ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো দাঁত, আর একটা হলো ডিএনএ পরীক্ষা। ডিএনএ অবশ্যই সবচেয়ে নিখুঁত পরীক্ষা, তবে 3টার যে কোনো একটাতেই পরিচয় পাওয়া গেলে তা গ্রহণযোগ্য হবে। যেহেতু দাঁত তাপে নষ্ট হয় না, তাই দাঁতের নমুনাও নেওয়া হচ্ছে। 135 জনের নমুনা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। বিধ্বস্ত প্লেনটিতে 230 জন যাত্রী, 12 জন ক্রু সহ মোট 242 জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন ভারতীয় যাত্রী ছাড়া আরোহীদের সবাই মারা যান। এছাড়া যেই ভবনের ওপরে প্লেনটি আছড়ে পড়েছিল সেখানেও 50 জনেরও বেশি মানুষ মারা গেছেন। আফসানা শাওন, 71। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে বিক্ষোভ দমনে কারফিউ জারির পর বিভিন্ন শহরে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। ধরপাকড় অব্যাহত থাকার পরও থামেনি বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেস ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, অস্টিন, লাস ভেগাসে, সিয়াটল, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। শনিবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে 50501 নামের একটি প্ল্যাটফর্ম। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিরোধী অভিযানে বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস। তিনি জানান, যারা প্রেসিডেন্টের উস্কে দেওয়া বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের ঠেকানোর জন্য কারফিউ জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হলে সড়কগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। পানির স্রোতে গাড়িগুলো রাস্তা থেকে ছিটকে পাশের খালে গিয়ে পড়ে। সান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত 70টিরও বেশি এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে। চীনের পশ্চিম উপকূলে আঘাত এনেছে টাইফুন ইউটিপ। এর প্রভাবে হাইনান প্রদেশে শুরু হয়েছে প্রবল বাতাস ও বৃষ্টি। টাইফুন ইউটিপের প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ এবং গুয়াংজি ঝুয়াং প্রদেশের বেশ কিছু অঞ্চলে। প্রবল ঝড় বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। সিসিটিভি জানিয়েছে ঝড়ের কারণে বন্ধ আছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটাই প্রথম টাইফুনের আঘাত। টাইফুন ইউটিপের কারণে চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।